প্রাচীন চীনে পুরুষদের খোঁজাকরণের নির্মম ইতিহাস। ক্ষমতাবান রাজা বাদশাদের অনেকেই নিজের হারামে প্রচুর নারী রাখত। এরা ছিল শুধু উপভোগের জন্য। এই ধরনের নারীদের বলে রক্ষিতা। প্রাচীন চীনে হারামে প্রায় 20,000 নারী ছিল। রক্ষিতা রাখার প্রধান কারণ জৈবিক চাহিদা পূরণ করা এবং আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অধিক পরিমাণে সন্তান উৎপাদন করা। রাজকীয় রক্তে অধিক পরিমাণ উত্তরাধিকার রেখে যাওয়া, রাজ পরিবার যেন বিলুপ্ত না হয়ে যায় তা নিশ্চিত করা। এই নারীগুলিকে জোর করে ধরে আনা হতো কিংবা পরিবার থেকে ছাড়িয়ে আনা হতো। তাই যেন পালিয়ে না যায়, তার ভিতরে কোনো ঝামেলা না করে, তার জন্য পাহারাদার রাখা হতো। নারীতে পাহারার কাজ চলে না, পাহারাদার হতে হবে কোনো পুরুষ। কিন্তু এখানে একটা সমস্যা দেখা দেয়, পাহারাদার হিসেবে যে পুরুষ থাকবে তারা আবার রক্ষিতাদের সাথে সম্পর্ক গড়ে তুলবে না তো। রক্ষিতাদের ওরসে শুধু রাজ রক্তের উত্তরাধিকার তৈরি হবার পাশাপাশি বাইরের রক্ত মিশ্রিত হয়ে যাওয়ার একটা ভয় থেকেই যায়। এই সমস্যা থেকে উত্তরণের জন্য রাজারা একটি পথ বেছে নেয়, পাহারাদারদের যৌন ক্ষমতা নষ্ট করে দেওয়া। যৌন ক্ষমতা নষ্ট করে দেওয়ার প্রক্রিয়াকেই বলে খোঁজাকরণ। যাদের যৌন ক্ষমতা নষ্ট করে দেওয়া হয় তাদের বলে খোঁজা। ইংরেজি ইউনাক শব্দের প্রতিশব্দ হচ্ছে খোঁজা। ইউনাক শব্দটি হচ্ছে গ্রিক শব্দ ইউনাকাস থেকে, যার অর্থ শয়নকক্ষের পাহারাদার। খোঁজাকরণ মূলত 3 ধরনের হতে পারে। 1. শুধু পুরুষাঙ্গ কর্তন করে ফেলা। 2. শুধু শুক্রথলি কর্তন করা। 3. পুরুষাঙ্গ ও শুক্রথলি উভয়ই কর্তন করা। প্রাচীন চীনে 3 প্রকার খোঁজাকরণ প্রচলিত ছিল। এই প্রক্রিয়ায় খুব ধারালো ছুরির সাহায্যে পুরুষাঙ্গ ও অন্ডকোষ উভয়ই কেটে ফেলা হতো। চীনে খ্রিস্টপূর্ব 1600 অব্দ থেকে শুরু করে পরবর্তী কয়েক হাজার বছর পর্যন্ত এই প্রক্রিয়া প্রচলিত ছিল। কিন্তু এই প্রক্রিয়ায় ঝুঁকি খুব বেশি ছিল। এই প্রক্রিয়ায় প্রচুর মানুষের মৃত্যু হতো। মৃত্যু হার কমানোর জন্য ধীরে ধীরে পুরুষাঙ্গ রেখে শুধুমাত্র শুক্রথলি কেটে খোঁজা বানানোর প্রক্রিয়া শুরু হয়। প্রাচীন চীনের সাম্রাজ্য খোঁজাকরণের কাজটি করা হতো মূল প্রাসাদের বাইরে বিচ্ছিন্ন কোনো স্থানে। রাজপ্রাসাদের চারিদিক দেওয়াল ঘেরা সীমানা থেকে এই সীমানায় কোনো একটি স্থানে ব্যবহার করা হয় না এমন একটা পাহাড় কক্ষ থাকে, যা দরকার পড়ে না বলে ব্যবহার করা হয় না। এই ধরনের পরিত্যক্ত ঘরকে ব্যবহার করা হতো খোঁজাকরণের অপারেশন কক্ষ হিসেবে। প্রথমে ব্যক্তিকে ওই কক্ষে নিয়ে একটি কাঠের পাতানো শুয়ে দেওয়া হতো, তারপর হালকা গরম পানি দিয়ে যৌনাঙ্গের আশেপাশে স্থান ধুয়ে নেওয়া হতো। তারপর অবশ করতে পারে না এমন উপাদানে প্রলেপ দিয়ে যৌনাঙ্গকে অবশ করে ফেলা হতো। তখনকার সময় অবশকারী হিসেবে প্রচন্ড ঝালযুক্ত মরিচ বাটা ব্যবহার করা হতো। অবশ করার পর সহযোগিতা মিলে দেহটিকে কাঠের পাতাতনের সাথে শক্ত করে বেঁধে ফেলতো। তারপর দুজন সহকারী 2 পা ফাঁক করে ধরে যেন রাখতো, যেন যৌনাঙ্গ কাটার সময় পায়ের দ্বারা কোনো অসুবিধা না হয়। 2 জন তো 2 পায়ে শক্ত করে ধরে রাখতেই, তার উপর আরো 2 জন কিংবা ক্ষেত্র বিশেষ 2টি হাত বেঁধে চেপে ধরে রাখতো। কর্তক ব্যক্তি সুবিধা করে 2 পায়ের মাঝখানে দাঁড়িয়ে শুক্রথলি পুরুষাঙ্গ হাতের মুষ্টির ভিতর ধরতো। যৌনাঙ্গ মুষ্টির ভিতরে রেখে সাহিত্য ব্যক্তির কাছ থেকে সম্মতি না হতে যায় তিনি স্বেচ্ছায় খোঁজাকরণ করে দিচ্ছেন। সম্মতি পাওয়ার সাথে সাথে চোখের পলকে ধারালো ছুরি দিয়ে একসাথে কেটে ফেলাতো মুষ্টির ভিতর অন্ডকোষ ও পুরুষাঙ্গ। এই অবস্থায় প্রচুর রক্তপাত হতো। এই ধাপ শেষ করার পর থাকে বড় চ্যালেঞ্জ, রোগীটিকে এই ধাক্কা কাটিয়ে তুলতে বাঁচানো যাবে কিনা। কর্তন প্রক্রিয়া শেষ করার পর একটি মূত্রথলিতে নল প্রবেশ করিয়ে দেওয়া হতো, প্রস্রাব বের হওয়ার রাস্তা যেন বন্ধ না হয়ে যায়। এই জন্য নল প্রবেশ করানো হতো। নল ছিল অনেকটা আজকের যুগের স্যালাইন পাইপের মতো, এর ভেতর দিয়ে প্রস্রাব বের হতো। তারপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করে রোগীকে ওই কক্ষে 3 দিন রেখে দেওয়া হতো। ওই সময় রোগীকে কোনো প্রকার খাবার দেওয়া হতো না। এই ধাপ পার করতে পারলে 4র্থ দিন রোগীকে প্রস্রাব করতে বলা হতো। যদি প্রস্রাব করতে পারতো তাহলে অপারেশন সফল হয়েছে ধরে নেওয়া হতো, আর যদি প্রস্রাব না করতে পারতো তাহলে ধরা হতো অপারেশন সফল হয়নি। এক্ষেত্রে রোগীকে ব্যথা ও ইনফেকশনে মারা যেত। তবে প্রাচীন চীনারা ধীরে ধীরে এই কাজে এত